শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ক্যাবিনেট দায়িত্বে মাত্র 5 জন। দেখুন, নরেন্দ্র মোদীর একটা পলিসি ছিল, প্রথম থেকেই ঘোষিত পলিসি, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। হয়তো সেই পলিসিকে মর্যাদা দিয়েই শুভেন্দু অধিকারীর প্রাথমিক যে মন্ত্রিসভা তাতে ক্যাবিনেটের দায়িত্বে মাত্র 5 জনকে রাখা হলো। এখন এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। একটা অসুবিধা অবশ্যই বিজেপির আছে, তা হলো যে 207 জন বিধায়ক নির্বাচিত হয়ে এসছেন, তাদের মধ্যে সিংহভাগ 80%-এরও বেশি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে এসছেন। ফলে তাদের পক্ষে পরিষদীয় রীতিনীতি জেনে পরিষদীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতেই একটা সময় লাগবে। আর যে কোনো দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার গুরুত্ব অনেকটাই আলাদা। যেখানে একাধিক প্রবীণ এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলে আসা মন্ত্রীরা থাকেন, সেখানে একদম নতুন কেউ দায়িত্ব নিয়ে তাদের গাইডেন্স পান। এখন এই ধরনের গাইডেন্স দেওয়ার মতো প্রবীণ বিধায়ক, এক্সপেরিয়েন্স বিধায়ক, তার সংখ্যাও বিজেপিতে উল্লেখযোগ্যভাবে কম। মানে আমি বলতে চাইছি বিজেপির পরিষদীয় দলে। ফলে একটা জিনিস খুব স্পষ্ট, যে একটা মোটামুটি চেহারার মন্ত্রিসভা নিয়েও কাজ শুরু করতে চাইছে না এ রাজ্যে বিজেপি। বিজেপি তো সর্বভারতীয় দল এবং তারা অনেকবারই বলেছেন যে তাদের কোনো সিদ্ধান্তই ওই একজন মাত্র মানুষ নেবেন এরকম নয়, এবং শুধু তাই নয়, একটা জিনিস খুব স্পষ্ট, কোনো সিদ্ধান্তই শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হচ্ছে এরকমও নয়। ফলে এই 5 জন ক্যাবিনেট মিনিস্টার কিভাবে এই ক্যাবিনেট কাজ করবে, এটা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আমি সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের বলে নিই যে ইতিমধ্যে কি কি পরিবর্তন আমরা দেখতে শুরু করেছি। দেখুন, সরকার একটা বিজ্ঞাপন দিয়েছে। এই সরকার যদিও এক্সিস্ট করছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই, কিন্তু সেই দিনই খবরের কাগজে, অর্থাৎ শনিবারের বিভিন্ন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনটি। এবং সেই বিজ্ঞাপনে নরেন্দ্র মোদীর ছবি, শুভেন্দু অধিকারীর ছবি, নতুন সরকার যে শপথ নিচ্ছেন সেই সংক্রান্ত তথ্য। এই বিজ্ঞাপনটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচার দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং এটা সরকারি বিজ্ঞাপন। 15 বছর পর এই সরকারি বিজ্ঞাপন সিপিআইএম এর মুখপাত্র, দৈনিক মুখপাত্র গণশক্তিও পেয়েছে। কারণ দৈনিক প্রকাশিত হয়, এটিকে সংবাদপত্র হিসেবেই রেজিস্ট্রেশন করানো আছে। কিন্তু এই যে দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেস সরকার চালিয়েছে, সিপিআইএম এর মুখপাত্র সরকারি বিজ্ঞাপন পেত না। ফলে এটা একটা বড় পরিবর্তন। আবার একই সঙ্গে এই বিজ্ঞাপন কারা পায়নি? এই বিজ্ঞাপন পায়নি প্রতিদিন সংবাদপত্র, যেখানে অন্যতম সম্পাদকের দায়িত্বে আছেন কুণাল ঘোষ। এই বিজ্ঞাপন পায়নি সম্ভবত আজকাল। আমি নিজে পত্রিকারই দেখিনি, তবে আমি মোটামুটি যা খোঁজ খবর নিলাম, আজকাল এই বিজ্ঞাপন প্রকাশিত হয়নি। এই সময় পত্রিকায় এই বিজ্ঞাপন প্রকাশিত হয়নি। এবং বেশ কিছু এই ধরনের পত্রিকা, যা মূলত তৃণমূল কংগ্রেসের প্যাট্রোনাইজেশনে প্রকাশিত হতো বলে অভিযোগ ছিল, বা তাদের যে এডিটোরিয়াল কন্টেন্ট, সেখানে তৃণমূল কংগ্রেসের সরকারের গুণগান অনেক বেশি গুরুত্ব পেত, সেরকম বেশ কিছু পত্রিকায় এই বিজ্ঞাপন প্রকাশিত হয়নি। ফলে একেবারে পরিবর্তনটা যে ঠিক অন্যরকম পরিবর্তন তাও নয়। কিন্তু সিপিআইএম এর মুখপাত্র এই বিজ্ঞাপন পাওয়ায় এবং অন্যান্য বেশিরভাগ পত্রপত্রিকা এই বিজ্ঞাপনটি পাওয়ায় অনেকেই বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। কিন্তু একেবারে পরিচালনায় অভিজ্ঞতার অভাব কি কোথাও চোখে পড়েনি? একটা কথা খুব ছোট্ট, কিন্তু তবু আমার মনে হয় মেনশন করা দরকার, যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানটির আয়োজন এবং পরিচালনাতেও বেশ কিছু গলদ ছিল। এটি কিন্তু খুব বড় একটি অনুষ্ঠান। এমনকি তৃণমূল কংগ্রেস যখন শপথ নিয়েছে, তখন যে এমন পরিবর্তিত হয়ে 2011 এসে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের গুরুত্ব থেকেও আমি বলবো এই 2026-এ বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটির গুরুত্ব অনেক বেশি ছিল। প্রধান কারণ অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি। দ্বিতীয়ত, ভারতের অন্তত 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের
যাবতীয় গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলো, সেই গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ফলে এটা একটা সর্বভারতীয় ইভেন্ট ছিল। তো সর্বভারতীয় ইভেন্ট হিসেবে এটা কিন্তু ঠিকভাবে আয়োজিত এবং পরিচালিত হয়নি। একটা ছোট্ট দিক, সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারের জন্য যে আমন্ত্রণপত্র, সেটার ডিস্ট্রিবিউশনও চূড়ান্ত মিসম্যানেজমেন্ট ছিল, চূড়ান্ত। এবং রাত 10টা-11টা পর্যন্ত বিজেপির মিডিয়া সেলে এক অসম্ভব ভয়ঙ্কর খারাপ একটা ছবি মিসম্যানেজমেন্টের আমাদের চোখে পড়েছে। ধরুন, পরের দিন যখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সবাই তো আর মাঠে যাবেন না, ব্রিগেডে যাবেন না, যারা দেখছেন তাদের জন্য যে সম্প্রচার করা হয়েছে, সেই সম্প্রচার যদি মন দিয়ে দেখেন, আমরা যেহেতু এই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়েছি, আমরা তো টেকনিক্যাল চোখে দেখি বিষয়টা। গভর্নর বলছেন, অ্যানাউন্স করছেন যে এবারে শপথ গ্রহণ অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে শুরু করছি, অথচ টেলিভিশন স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে না। অর্থাৎ যে সম্প্রচার হচ্ছে, সেই সম্প্রচারে যারা বসে রয়েছেন পরিচালনায়, তারা বুঝতেই পারছেন না যে কোন ক্যামেরা এই মুহূর্তে গভর্নরকে দেখাচ্ছে এবং তার ছবি দর্শকদের দেখানো উচিত যারা অনুষ্ঠানটা দেখছেন। কিন্তু এগুলো সবই খুব ছোট বিষয়। আমি এই জন্য বলবো যে এখানে একটা পরিবর্তনে একদম শুরুতে এই ধরনের ছবি হয়তো দেখা যায়, কিন্তু এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা খুব গুরুত্বপূর্ণ বিজেপির এই সরকারের জন্য। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একটা এত ছোট্ট মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী আর 5 জন ক্যাবিনেট মন্ত্রী। দেখুন, কিছু কিছু দপ্তর আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থ, শিল্প, শিক্ষা। এই 5 জন ক্যাবিনেট মন্ত্রীকে দেখে আপনি কিভাবে বুঝবেন যে এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কে সামলাবেন? যাদেরকে ক্যাবিনেটে রাখা হলো তাদের মধ্যে কে সামলাতে পারেন অর্থ দপ্তর? তাদের মধ্যে শিল্প দপ্তর সামলানোর দক্ষতা কার আছে? শিক্ষা দপ্তরের দায়িত্ব কার ওপর দিয়ে সরকার নিশ্চিন্ত হতে পারবেন? কিন্তু কেন এত ছোট্ট রাখা হলো? এটার একটা সহজ উত্তর হচ্ছে যে এটা জাস্ট শুরুর জন্য। এরকম নয় যে মাত্র 5 জন মন্ত্রী দিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হবে। ফলে এই তালিকা বাড়বে, অন্যরাও আসবেন, কিন্তু একটা ব্রিদিং স্পেস রাখা হচ্ছে। এত তাড়াহুড়োরও কিছু নেই। আবার এরকম একটা ব্যাখ্যাও করা যায় যে এই যে সরকারটা তৈরি হতে চলেছে, এই সরকারের পরিকাঠামোতে, সরকারটি যে পরিকাঠামো, আমি বলতে চাইছি না সরকার যে পরিকাঠামো তৈরি করবে, সরকারের যে পরিকাঠামো, সেই কাঠামোর ভেতরে বেশ কিছু ব্যক্তি, বেশ কিছু মুখ হয়তো দেখা যাবে দিল্লি থেকে এসেছে। তারা অবশ্যই বিধায়কের দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব থরি পালন করবেন, তারা আধিকারিকের দায়িত্ব পালন করবেন, কিন্তু তার মধ্যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ব্যক্তি থাকবেন এরকম নাও হতে পারে, হয়তো কিছু পলিটিক্যাল বা রাজনৈতিক ব্যক্তিও থাকবেন। কিন্তু আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকারের, আগামী সরকারের যে চেহারাটা আপাতত যেটুকু স্পষ্ট হয়েছে, এটা হিমশৈলের চূড়াটুকু মাত্র, আরও বাড়বে, এর ছবি আরও বড় হবে। কিন্তু এটা সরকারের দিক, নিঃসন্দেহে সরকারের চেহারা কীরকম হবে সেটা নিয়ে আমাদের কৌতূহল থাকবে। কিন্তু আমি অনেক বেশি চিন্তিত, অনেক বেশি আমি বলতে পারেন কনসার্ন যে পশ্চিমবঙ্গের আগামী দিনে, আগামী রাজনীতিতে বিরোধীদের চেহারাটা কেমন হবে। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই, কংগ্রেস বা বামেরা সেই অর্থে কিন্তু জনসমর্থন পাননি। তাদের প্রেজেন্স ইন দ্য অ্যাসেম্বলি ইজ নেগলিজেবল। আগামী বিধানসভায় তাদের বিধায়কদের সংখ্যা জাস্ট নেগলিজেবল। কিন্তু মূল বিরোধী তৃণমূল কংগ্রেসই। এখন গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 70 জন বিধায়ক নিয়ে, 77 দিয়ে শুরু হয়েছিল, কমতে কমতে 70-এর নিচে নেমেছিল, কিন্তু এই সংখ্যার বিধায়ক নিয়ে শুভেন্দু অধিকারী পরিষদীয় দলনেতা হিসেবে বিজেপিকে বিরোধী দল হিসেবে যে অবস্থানে রেখেছিলেন, সেটা কিন্তু বিজেপির আজকে সাফল্যের পেছনে অন্যতম কারণ। সেই জন্য আজকে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করেছে ওই বিরোধিতা। সেখানে অন্য দল বলতে ছিল আইএসএফ এবং তার একজন বিধায়ক, কিন্তু মূল বিরোধী দলের ভূমিকা ওই 70টি বিধায়ক নিয়েও বিজেপি পালন করে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা 80। ফলে এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে তারাই এখনো রাজ্যের মূল বিরোধী, কিন্তু তাদের বিরোধী চেহারাটাই দেখা যাচ্ছে না।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি এখনো মুখ্যমন্ত্রী। তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লেখা রয়েছে। হাস্যাস্পদও হচ্ছেন অনেক ক্ষেত্রে, এটা নিয়ে ট্রোল হচ্ছে, অনেকে তাকে সিভিক মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে ফেলেছেন সমাজ মাধ্যমে। এখন এরও অনেক রকম ব্যাখ্যা আছে। কেউ এটাকে বলছেন যে এটা এক ধরনের পাগলামি, কেউ বলছেন না, এর পেছনে গভীর মনস্তত্ত্ব আছে, অন্যরকম বার্তা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের ইমেজের ওপর এর কি প্রভাব আছে, এটা নিয়ে আমি চিন্তিত। বিরোধী রাজনৈতিক দলের বক্তব্যকে মানুষ গুরুত্ব দেবেন, তবেই তো সে বিরোধী দল হিসেবে ভালোভাবে পারফর্ম করতে পারবে। বিপুল সংখ্যাধিক্য বিজেপির বিধায়কদের এবার, জাস্ট কন্ট্রাস্ট, উল্টো চেহারা রাজ্য বিধানসভার। কিন্তু সেখানে বিরোধী দলের যদি ইমেজ অন্যান্য 5টা কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের উপর কতটা পড়বে সেটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু রাজ্যের গণতন্ত্রের ওপর, গণতান্ত্রিক পরিকাঠামোর ওপর এর প্রভাব পড়তে বাধ্য। অপদার্থ সরকারি দলের থেকে অনেক বেশি মারাত্মক গণতন্ত্রের জন্য অপদার্থ বিরোধী দল। এই পয়েন্টটাতেই আমি অনেক বেশি চিন্তা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইলে নিজেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচার করছেন। সেখানে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা, যারা তাদের আসন উদ্ধার করে রেখেছেন, তাদের আসন হারাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেওয়ার জন্য দলের বৈঠকে উঠে দাঁড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে আবার ফিরহাদ হাকিম কন্যা, তিনি মহাভারত আর রামায়ণের উদাহরণ টেনে এনে লিখছেন যে এরকম অবস্থা যখন ধৃতরাষ্ট্রের চোখে পট্টি বেঁধে থাকে তখন হয়। তিনি লিখছেন যখন এমনকি রামরাজ্যেরও পতন হয়, কারণ রাম মা সীতাকে বনবাসে পাঠান, অথচ সীতা কিন্তু অগ্নি পরীক্ষায় পাশ করেছিলেন। ফিরহাদ কন্যা লিখছেন যখন একজন নারীর চরম অপমান হয় কিন্তু তারপরেও চোখ বুজে থাকেন প্রশাসক, তখন যে পরিস্থিতি হয় সেই চেহারা নাকি এখন পশ্চিমবঙ্গে। তিনি কি আরজি করে নির্যাতিতা, ধর্ষিতা ওই মহিলা ডাক্তারের কথা বললেন? মোট কথা, এই যে একটা বিপুল কন্ট্রাস্ট, তৃণমূলকে বিরোধী দল হিসেবে সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন করে দিচ্ছে কিনা, এই প্রশ্নটা নিয়ে ভাবার দরকার। দিল্লির খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে না বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় না সাংসদ, ফলে দলের মধ্যে তিনি তার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য এখন চেষ্টা করছেন অন্তত তার সাংসদ খেতাব ফিরিয়ে আনতে, যেটার একটা রাস্তা হচ্ছে রাজ্যসভায় তার যে কজন তৃণমূল কংগ্রেস সাংসদ রয়েছেন তাদের কেউ একজন পদত্যাগ করুন, ফলে তিনি নির্বাচিত হয়ে সেই আসনে যেতে পারবেন। কারণ লোকসভা পদত্যাগ করলে তো সেই অঞ্চলে উপনির্বাচন করতে হবে, আর কোনো উপনির্বাচন যেখানে সাধারণ মানুষ ভোট দেবেন, অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস খুব কনফিডেন্ট নয়। কিন্তু এটাও শোনা যাচ্ছে, এটাও দিল্লির খবর, আমি কোনোভাবে বলবো না যে এটা আমি নিশ্চিত যে এরকম ঘটেছে, কিন্তু এরকম শোনা যাচ্ছে যে ওই রাজ্যসভা সাংসদদের মধ্যে থেকে একজন, তার নামও আমি শুনেছি, তিনি সাগরিকা ঘোষ, তাকে নাকি বলা হয়েছিল পদত্যাগ করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় যেতে চান, আর সাগরিকা ঘোষ নাকি আউটরাইট মানা করে দিয়েছেন। ফলে তাকে ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে যে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। এখন জানি না এগুলো সব রটনাও হতে পারে, আবার এটা সত্যিও হতে পারে, কিন্তু যাই হোক না কেন, আমার পয়েন্ট অফ কনসার্ন ইজ ভেরি ভেরি ক্লিয়ার। তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল, গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস যেন সেই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথ পালন করতে পারে।